এবার বাংলার তৃতীয় মীর জাফর তকমা দেওয়া হলো ডক্টর ইউনূসকে। ঈদের দিনের শুভেচ্ছা দেখে ঈদ মাটি হয়ে গেল সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার। মীর জাফর থেকে খন্দকার মোস্তাক হোসেন হয়ে ইউনূস, বেইমানির এই ধারাবাহিকতায় এরপর আসলে কে? তারেক রহমানও কি তবে চতুর্থ মীর জাফর হওয়ার পথে যাচ্ছে? দেশ বিক্রির কুশীলব খলিলকে পররাষ্ট্র বানিয়ে এ কোন অশনি সংকেত দিল? পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ যখন ঘরে ঘরে পৌঁছার কথা, তখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছে। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল আলম পান্না সরাসরি বলে দিলেন, ডক্টর ইউনূসের ঈদের শুভেচ্ছা দেখার পর তার ঈদটাই মাটি হয়ে গেল। কিন্তু কেন? কেন একজন নোবেল বিজয়ীকে বাংলার তৃতীয় মীর জাফর হিসেবে আখ্যা দিলেন একজন অভিজ্ঞ সাংবাদিক? মীর জাফর থেকে খন্দকার মোস্তাক, ইতিহাসে যে কালো তালিকায় এই নামগুলো আছে, সেখানে ডক্টর ইউনূসের নাম কেন যুক্ত হলো? আজ আমরা তুলে ধরার চেষ্টা করব সেই কারণগুলো। আমরা কথা বলবো সাংবাদিক নির্যাতন, মব ভায়োলেন্স এবং ব্যাংক লুটের সেই অন্ধকার দিনগুলো নিয়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইউনূসের পর আসলে কে? তারেক রহমান কি আসলে সেই একই পথে হাঁটছেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ইতিহাসের ধুলি জমা পাতা থেকে বর্তমানের নগ্ন বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার সূর্য ডুবিয়েছিল মীর জাফর। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা নেপথ্য থেকে দ্বিতীয় বেইমানির ইতিহাস লিখেছিলেন খন্দকার মোস্তাক। আর 2024-25 সালে এসে বাংলাদেশের সার্বভৌমত্বকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দেওয়ার জন্য সাংবাদিক পান্না ডক্টর ইউনূসকে দিলেন তৃতীয় মীর জাফর তকমা। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না লিখেছেন, ধ্যাত্তারিতা, ঈদটাই মাটি হয়ে গেল। বাংলার তৃতীয় মীর জাফর আবার উদয় হলেন কোত্থেকে? এই বিক্ষোভ কেবল তার একার নয়, এই ক্ষোভ কেন শুধু তার একার নয়। যখন এক তথাকথিত সৎ লোক শাসনের নামে দেশবাসীকে উপহার দেন সাংবাদিক নির্যাতন, বিনা বিচারে আটক আর গণহত্যার বা গণমাধ্যমকে উপর নগ্ন হস্তক্ষেপ, তখন মানুষ তাকে বেইমান বলবে না তো মালা দিবে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে এক অন্ধকার যুগে ঠেলে দিয়েছে, যার ক্ষত আজও আমাদের বইতে হচ্ছে এবং আরো কতদিন ভবিষ্যতে বইতে হবে তার কিন্তু কোনো ইয়াত্তা নেই। পান্না সাহেবের অভিযোগগুলো একবার চোখ বুলিয়ে নিন। তার শাসনামলে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল মব জাস্টিস, রাজপথে সাধারণ মানুষের উপর হামলা, বিচারহীনতার সংস্কৃতি। এগুলো কি কোনো সভ্য দেশের পরিচয়? রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পদে অগ্নিসংযোগ, নজিরবিহীন লুটপাটের ঘটনায় ডক্টর ইউনূসের প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই সিনিয়র সাংবাদিক। ব্যাংক খাতে লুটপাট, বাজার সিন্ডিকেট, প্রশাসনিক দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তোলা হয়েছিল। সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ছিল, তখন তার প্রশাসন ব্যস্ত ছিল বড় বড় অঙ্কের লুটপাটে। যে সাংবাদিকরা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন, তাদের উপর নেমে এসেছিল অবর্ণনীয় শারীরিক নির্যাতন। আজ যখন সেই ব্যক্তি ঈদের শুভেচ্ছা দেন, তখন বিবেকবান মানুষের ঈদ মাটি হওয়াই স্বাভাবিক। এটি আসলে শুভেচ্ছার আড়ালে একনিষ্ঠ প্রহসন। কিন্তু প্রশ্ন এখানে শেষ নয়। প্রশ্ন হচ্ছে, এর পরে আসলে কে? বেইমানির এই চেন কি চলতেই থাকবে? জনগণ আজ শঙ্কিত তারেক রহমানকে নিয়ে। কেন? কারণ ডক্টর ইউনূসের সময় দেশ বিক্রির প্রধান কুশীলব হিসেবে পরিচিত খলিলকে তারেক রহমানের ছায় মন্ত্রী পরিষদে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন বলে যে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তারেক রহমান, এবং এই তারেক পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে উনি কিন্তু একই পথে হাঁটছেন। এই বাংলাদেশকে বিক্রি করার যে চক্রান্ত, আমেরিকার কাছে গোলামি বানানোর যে চক্রান্ত, সেই চক্রান্তে কি তাহলে তারেক রহমানেরও অংশগ্রহণ রয়েছে? সেই প্রশ্ন কিন্তু আজকে জনমনে রয়েছে। তারেক রহমান কি তবে ইউনূসের দেখানো পথেই হাঁটছেন? দেশ ব্যক্তির নকশা যারা তৈরি করেছিল, তাদের সাথে হাত মিলিয়ে তারেক রহমান কি আমেরিকার সাথে কোনো এই যে গোলামি চুক্তি করা হয়েছে, সেই গোলামি চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছেন? জনগণ মনে করে তারেক রহমান এই বিজয়তার গোলাম চুক্তি থেকে যদি বের হয়ে না আসেন, তবে ইতিহাস তাকেও ক্ষমা করবে না। তিনি যদি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশের তল্পিবাহক হন, তবে তাকেও চতুর্থ মীর জাফর হিসেবে গণ্য করতে জনগণ দ্বিধা করবে না। আমেরিকা কোনোদিনই কোনো দেশের বন্ধু হয়নি, যদি না সেখানে তার স্বার্থ থাকে। ডক্টর ইউনূসকে ব্যবহার করে তারা যারা করতে চেয়েছিল, এখন কি তারেক রহমানের মাধ্যমে তা পূর্ণ করতে চায়? খলিল নামের সেই ব্যক্তিকে, সেই বীজকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর উদ্দেশ্য কি? তিনি কি কেবল একজন মন্ত্রী, নাকি প্রভুদের সাথে লিয়াজোর করার মাধ্যম? আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে কোনো মীর জাফরের ব্যক্তিগত সম্পত্তি নয় বাংলাদেশ। তারেক রহমানকে মনে রাখতে হবে, এদেশের মানুষ রাজপথে রক্ত দিতে জানে।
তারা ইউনূসকে প্রত্যাখ্যান করেছে, তারা মোস্তাককেও ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, তারা মির্জা ফখরুলকে ইতিহাসের আস্থা করেও নিক্ষেপ করেছে। আপনি যদি আমেরিকার দালালি করে ক্ষমতায় থাকতে চান, তবে সেই ক্ষমতা বেইমানির সিংহাসন ছাড়া আর কিছুই হবে না। জনগণের পালস বোঝার চেষ্টা করুন, বেইমানির তালিকায় চতুর্থ নাম হিসেবে নিজের নাম লেখাবেন না। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আজ যে সাহস দেখিয়েছেন তা বিরল। ডক্টর ইউনূসের মতো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মির্জাফর তকমা দেওয়া কোনো চাকটিকাটি কথা নয়। তবে পান্না যে কথা বলেছেন সেটা আমি মনে করি গণমানুষের মনের কথা বলেছেন। কারণ বাংলাদেশের মানুষ এখন ইউনূসকে একজন মির্জাফর হিসেবেই দেখছে এবং মির্জাফর হিসেবেই ভাবছে। কারণ ইউনূস আসলেই এই দেশ বিক্রি করার এমন কোনো পথ নাই যেগুলো সে বাস্তবায়ন করার চেষ্টা করে নাই, এবং এই দেশ বাংলাদেশকে বিক্রি করে নিজের পকেট ভরার জন্য উনি হেন কোনো কর্মকাণ্ড নাই এই ইউনূস করে নাই। দেখেন, একটা কথা হচ্ছে, এই যে সত্য যখন প্রকাশ পায় তখন তাকে কিন্তু কেউ রুখে দিতে পারে না। ইউনূস প্রশাসনের সময় গণমাধ্যম কর্মীদের উপর নেমে আসা জেল জুলুম আন্তর্জাতিক মহলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পান্না সাহেবের এই বিস্ফোরক পোস্ট আজ রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি প্রমাণ করে যে সত্যের কলম এখনো থেমে যায়নি। এই প্রতিবাদ কেবল ইউনূসের বিরুদ্ধে নয়, এটি আগামী দিনের সেই সব সম্ভাব্য মির্জাফরদের বিরুদ্ধে তাদের জন্য একটা কড়া হুঁশিয়ারি। এবং ইউনূস, আমি মনে করি দর্শক, বাংলাদেশের মানুষ এখন কারো নাম কিন্তু মির্জাফর রাখে না, এখন কেউ কারো নাম কিন্তু খন্দকার মোস্তাক রাখে না। এখন বাংলাদেশের মানুষ কিন্তু কারো নাম ইউনূস রাখার আগে 10 বার চিন্তা করবে যে একটা মুনাফেকের, একটা বেইমানের, একটা মির্জাফরের, আর একটা নব্য মির্জাফরের নাম আমরা ইউনূস রাখবো কিনা, কোন সন্তানের নাম আমরা ইউনূস রাখবো কিনা। এটা কিন্তু এখন সময়ের বাস্তবতা। এবং আমিও মনে করি যে আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কখনো কেউ তার সন্তানের নাম আর ইউনূস রাখবে না। যদি কেউ ইউনূস নাম রাখে তাহলে বুঝতে হবে সেই নামটাও এই মির্জাফর ইউনূসের বা এই বেঈমান ইউনূসের পক্ষের লোক বা সমর্থন লোক। সুতরাং তাদেরকে চিহ্নিত করাও সুবিধা হবে। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, মির্জাফর, খন্দকার মোস্তাক কিংবা ইউনূস ইতিহাসে এদের কাউকে ক্ষমা করেনি এবং করবে না। বাংলার আকাশ থেকে বেইমানির যে মেঘ বারবার ঘনীভূত হয়েছে তার সত্যের সূর্য ভেদ করেছেই। তারেক রহমানের কাছে আমাদের আহ্বান, বিদেশি গোলামি নয়, দেশের মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করুন। খলিলদের মতো দেশ বিক্রেতাদের পাশে রেখে দেশের মঙ্গল সম্ভব নয়। আর ডক্টর ইউনূস সাহেব, আপনার ঈদের শুভেচ্ছা গ্রহণ করার মতো রুচি এদেশের মানুষের, সচেতন মানুষের নেই। দর্শক, আপনারা কি মনে করেন তারেক রহমান কি আসলে সেই বেইমানির পথে হাঁটছেন? ডক্টর ইউনূসকে তৃতীয় মির্জাফর বলা কি আসলেই সঠিক? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই যে মির্জাফর এবং বাংলাদেশের অন্ধকার, আরো কোনো মির্জাফর এসে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে না দিতে পারে, সেইটা যাতে মানুষের কাছে পৌঁছায় যে এই বাংলার সাথে যারা মির্জাফরগিরি করবে, বেইমানি করবে, তাদের স্থান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।